ওকে, আমরা লাস্ট ক্লাসে আবারও একটা সময় দিয়েছিলাম ইন্ট্রোডাকশন লেখার জন্য। তো ঠিক আছে, অনেকেই লিখছেন। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। অনেকে হয়তো মোবাইলে টাইপ করেন। আমি চিন্তা করে দেখলাম মোবাইলে টাইপ করাটা প্র্যাকটিসের অংশ হয় না। কম্পিউটার বা ল্যাপটপে টাইপ করেন, নোট প্যাডে টাইপ করেন, সেটার একটা স্ক্রিনশট নিয়ে তারপরে গ্রুপে দেন, এটা বেটার হয়। কারণ হচ্ছে এইভাবে আপনার মোবাইলে টাইপ করাটাতে কিন্তু আপনার ল্যাপটপে বা কম্পিউটারে টাইপ করা এক জিনিস না। ভাই মোবাইলে টাইপ করি না তো ভাই, কম্পিউটারে টাইপ করি, বাট মোবাইলে হচ্ছে ভয়েসের মাধ্যমে ওইটা আবার মানে বলে ওইটা টাইপ করে দিই। টাইপ দরকার কি, আপনি তো প্র্যাকটিসের সময়। ল্যাপটপে স্ক্রিন, কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন, তাই না? হ্যাঁ, স্নিপিং, ওইটা সমস্যা আছে ল্যাপটপে, সমস্যা আছে তো সেই জন্য। এই যে স্নিপিং টুল আছে, এই স্নিপিং টুল দিয়ে আপনার যতটুকু দরকার আপনি ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন এরকম। হুম। এটা তো গতকালকে দেখছিলাম নাকি আমি? ভাইয়া গতকালকে মনে হয় আরেকজনেরটা দেখছিলেন। তাহলে দুইজনের সেম কিভাবে হইলো? ফুড ডট ইট তারও এখানে এরকম হয়েছিল। যে ভাই আমার হয়েছিল আগের ক্লাসে আমার হয়েছিল এরকম। ফুড ডট ইট একটা রেস্টুরেন্টের নাম নাকি? এখানে সম্ভবত এই যে, ও, আমি তো স্যার এডিট, এখানে ডট দিলে এটা ওই টান পড়ে গেছে আর কি নিচে। এখানে একটা স্পেস দিলে, ফুল স্টপের পর একটা স্পেস দিলে আর হইতো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির পরে এখানে একটা স্পেস আসা উচিত না? কোয়েশ্চেন এর অ্যান্সার একসাথে হয়ে গেছে, একটা স্পেস আসবে, তারপরে অ্যান্সার এগুলো লেখা যাবে না, এই অ্যান্সার ট্যান্সার এগুলো লেখা যাবে না। আমি ফার্স্টে খাতায় লিখছিলাম, পরে আমি কই তো একটু টাইপ করে দেই, পরে টাইপ করে তারপরে কপি করে পরে এখানে দিছি আর কি। এখানে হাল শব্দটা খুব বেশি একটা মানানসই না। কোনটা স্যার?
It is therefore necessary for governments must levy a sentence incorrect. It is therefore necessary for governments. তো এখানে ইজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে আবার মাস্ট কিভাবে বসছে এই জায়গায় এসে? মাস্ট তো একটা ভার্ব, তাহলে মাস্ট একটা ভার্ব, ইজ এখানে একটা ভার্ব, তাহলে ইজের সাথে মাস্ট কিভাবে বসছে? হুম। তাহলে এটা ভুল হয়েছে, ওই যে ইট ইজ না দিয়ে আমি ই দেওয়ার দরকার ছিল, যে ইট ইজ দেয়ারফোর নেসেসারি দ্যাট, এখানে ফর না দিয়ে দ্যাট কনসিকুয়েন্টলি দিলে তাহলে আবার ঠিক মনে হয় হয়ে হইতো, যাবে। কনসিকুয়েন্টলি গভর্নমেন্টস মাস্ট লে, এটা দিলে মনে হয় হইতো। ইট ইজ ভুল দেয়ারফোর করেছে। নেসেসারি, এইখানে দ্যাট দ্যাট দ্যাট, এখানে দ্যাট দিলে হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আই বড় হাতের। এই যে হার্ট, এখানে সিরিয়াস ইস্যুস এরকম কিছু, হার্ট শব্দটা এখানে অতটা রেলিভেন্ট না। এই যে এইগুলা দেন, এইগুলা দেওয়া যাবে না বুঝছেন, নর্মালি লিখতে হবে, এগুলা কিছুই দেওয়া যাবে না। দেয়ারফর মাঝে বসলে দুইটার আগে পরে কমা দিতে হয়।
আর এর পরে সাবজেক্টের সাথে ইডি মনে হয় যুক্ত হবে। পাবলিক ফিগার্স আর সাবজেক্টেড। সেকেন্ডলি, তার আগে একটা এন্ড আসবে। আই উইল টক অ্যাবাউট। অ্যাবাউট এর পরে যে সম্পর্কের কথা বলবেন সেই সম্পর্কটা চলে আসে এখানে, অ্যাবাউট ইট। তারপর আই উইল টক অ্যাবাউট ইট। তারপরে ক্যান কিভাবে এখানে অ্যাবাউটটা বাদ যায়। আই উইল টক, ইট ক্যান ইনক্রিজ দেয়ার কনফিডেন্স অ্যান্ড ডেভেলপস ক্রিয়েটিভিটি। আর অ্যাবাউট দিলে পরে আবার দ্যাট আসে, আই উইল টক অ্যাবাউট দ্যাট। ঠিক, অ্যাবাউট দিলে আচ্ছা আবার নাকি? বা অ্যাবাউট কি কেটে দিব? এখানে অ্যাবাউট রাখেন আর না রাখেন দ্যাট লাগবে একটা। অ্যান্সার লেখা যাবে না। যদি কান্ট্রিজ বাজেট, দেশের বাজেট বোঝানো হয় তাহলে এনে অ্যাপোস্ট্রোফি এস লাগবে দেশের বোঝানোর জন্য। ভ্যাট না লিখে ব্যাটের পরিবর্তে ট্যাক্সেস, তারিফস, এগুলার ভালো ওয়ার্ড।
ফার্ম শুড বি রিক্রুট নাই, বি হবে না। বি দিলে কি হয়, প্যাসিভ হয়ে যায় না? পি দিলে প্যাসিভ হয়, তারপরে ভার্বের সাথে ইডি যুক্ত হয়। তো আপনি তো ফার্ম শুড রিক্রুট, ফার্মের রিক্রুট করা উচিত। আর ফার্ম শুড বি রিক্রুটেড দিলে তো ফার্মকে রিক্রুট করা উচিত হয়ে যাবে। বি হবে না। লেখার সময় এখানে স্পেস দিবেন, কোয়েশ্চেন আর অ্যান্সারের মাঝখানে একটা স্পেস দিবেন, একটা দুইটা ঘর, এই যে এটার মতো এরকম স্পেস দিয়ে লিখবেন, তাহলে বুঝতে ইজি হয়। এটা সুন্দর হইছে। শর্ট করে লেখা এবং সবকিছু কভার করছে, ভেরি গুড। এইভাবে হইলে ভেরি গুড মার্কিং হবে। স্যার যদি কোয়েশ্চেনটা বড় হয়, যেমন 3 লাইনে কোয়েশ্চেন হয়, তখন তো দুইবার প্যারাফ্রেজ করলে কোয়েশ্চেনটা অনেক বেশি হয়ে যায়। যেমন আমি আজকে যেটা লিখছি এটা কোয়েশ্চেনটা অনেক বড় ছিল, প্রায় 90 ওয়ার্ডের কাছাকাছি হয়ে গেছিল। সমস্যা নেই। প্রবলেম নেই, কোশ্চেন বড় থাকলে তো হইবই, কিছু করার নেই। ঠিক আছে। ইন্ট্রোডাকশন এগুলো লেখার দরকার নেই, জাস্ট অ্যান্সার থেকেই শুরু করবেন।
আইটা এখানে বড় হাতের হবে। বাকি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা লাস্ট দিন যেটা পড়ছিলাম, আহ যেটা হচ্ছে বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। সো এখন আমরা এটার ইন্ট্রোডাকশন পড়ছিলাম। এখন বডি কিভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে বডি। এতক্ষণ আপনারা 2 দিন ধরে ইন্ট্রোডাকশন, 3 দিন ধরে ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করলেন। ঠিক এইভাবে বুঝছেন, এইভাবে আরও লিখবেন। এখন আমার তো ক্লাস কন্টিনিউ করে যেতে হবে, তাই আমার মানে ধারাবাহিক বজায় রেখে চলে যেতে হচ্ছে। নর্মালি কি করতে হয়, আরো 5 7 দিন 10 দিন খালি ইন্ট্রোডাকশনে লিখবেন। প্রতিদিন 2টা 3টা করে ইন্ট্রোডাকশন লিখবেন। এভাবে যদি আপনি 1 মাস সময় দেন রাইটিং এর উপরে, টানা একটা রাইটিং এর উপরে 1 মাস সময় দেন, সমস্যা নাই। আপনি 10 দিন শুধু ইন্ট্রোডাকশন লিখবেন, 10 দিন খালি বডি লিখবেন, লাস্টের 10 দিন ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কনক্লুশন সব একসাথে লিখবেন। এভাবে একটা মাস যদি আপনি রেগুলার টানা এসের উপর প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার এসে আয়ত্তে চলে আসছে। এভাবেই করতে হয়। যে জিনিসটার মানে আয়ত্তে কম থাকে, সেই জিনিসটাকে আয়ত্তে আনতে হলে একটু এক্সট্রা সময় দিতে হয়। এখন হচ্ছে আমরা এটার বডিতে যাব, বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। বডিতে গিয়ে আমাদের এই সম্পর্কে লিখবো। যে আমরা এখানে দেখেন, আমরা ইন্ট্রোডাকশন লেখার পরে ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনে আমরা লিখছিলাম এই যে এখানে নাই, সেটা হচ্ছে ফার্স্ট আই উইল ডিসকাস, কি দিছিলাম, এই যে ফার্স্ট আই উইল ডিসকাস জব স্যাটিসফ্যাকশন গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট। এটা হচ্ছে একটা, জব স্যাটিসফ্যাকশন গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট। আর একটা দিছিলাম, ডুইং হোয়াট ইউ লাইক কিপস ইউ মোটিভেটেড অ্যান্ড দেয়ারফর লিডস টু আ ক্যারিয়ার গ্রোথ, মানে হচ্ছে ক্যারিয়ার পার্সপেক্টিভ। এই দুইটা সেকেন্ডলি। এখন এই ফার্স্টলি সেকেন্ডলি যে দুইটা আমরা লজিক তুলে ধরছিলাম যে কেন রাজি হয়েছি, সেটার একটা প্রথম বডিতে আসবে, একটা সেকেন্ড, আর সেকেন্ডটা সেকেন্ড বডিতে আসবে। দেখেন, ফার্স্ট অফ অল আই বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল আ সেন্স অফ ফুলফিলমেন্ট দ্যাট নো মানি ক্যান গ্যারান্টি। এটাই হচ্ছে প্রথমটা, ওই যে জব স্যাটিসফ্যাকশন গিভস ইউ আ সেন্স অফ ফুলফিলমেন্ট, ওই ইউটারে চেঞ্জ করে পিপল দিয়ে দিছে। দেখছেন মানে কতটা ইজি হইতাছে, যদিও আপনার কাছে মনে হইতেছে রেপিটেশন হইতাছে, কিন্তু এটা রিপিট হইতাছে না। এটা হচ্ছে আপনি ইন্ট্রোডাকশনে আপনি বলে আসছিলেন যে লাইনটা, সেই লাইনটার সাথে আগে পরে কিছু অ্যাড করে ওগুলা বলতেছেন। এই যে আগে পরে অ্যাড করছেন যে ফার্স্ট অফ অল আই বিলিভ দ্যাট, ফার্স্ট অফ অল আই বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল আ সেন্স অফ ফুলফিলমেন্ট। আবার পরে অ্যাড করছে দ্যাট নো মানি ক্যান গ্যারান্টি, যে স্যাটিসফ্যাকশন আপনি পাবেন, এই স্যাটিসফ্যাকশন কোনো টাকা দিয়ে কেনা যায় না। যে সেন্স অফ ফুলফিলমেন্টটা আপনি পাবেন, সরি জব স্যাটিসফ্যাকশন না, যে ফুলফিলমেন্টটা মানে জব নিয়ে আপনি যদি খুশি হন, এটার যে একটা সেন্স অফ ফুলফিলমেন্ট মানে হচ্ছে আপনার যে আত্মতৃপ্তি একটা, যে আপনি যেটাকে ভালোবাসেন সেটাই পাইছেন। তো এই যে আত্মতৃপ্তিটা, এটা টাকা দিয়ে কেনা সম্ভব না। যদি কেনা সম্ভব হতো তাহলে অনেকেই এই পজিশন টাকা দিয়ে কিনে নিত। জি বলেন। বলেন মাহিন সাহেব, কি বলবেন? কেউ একজন হাত উঁচু করলো। ওকে।
তো এখন আমরা প্রথমে লিখলাম ওই যে কি, প্রথমে হচ্ছে একটা পয়েন্ট বা টপিক সেন্টেন্স আমরা বলি যে বডি, এখানে এটা হচ্ছে প্রথম বডি, আমরা দুইটা বডি লিখবো, এটা হচ্ছে বডি ওয়ান, এটা হচ্ছে বডি অন, আর এই যে এটা হচ্ছে বডি টু। তো বডি অনে আমরা প্রথম লজিকটা লিখবো। আমরা যে প্রথম লজিকটা কি ছিল, সেন্স অফ ফুলফিলমেন্ট, সরি, জব স্যাটিসফ্যাকশন গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট, এটা লিখলাম। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। প্রত্যেকটা প্যারার একটা টপিক সেন্টেন্স থাকে। আসলে টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা হচ্ছে যে টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি ওই টপিক নিয়ে প্রথমে একটা, আমরা বলি না যে কোনো কিছু লেখার আগে ওইটা কি নিয়ে লিখবো, মানে হেডিং। টপিক সেন্টেন্সটা হচ্ছে হেডিং, আর নিচে আপনি ওইটার ব্যাপারে আরো বিস্তারিত বলবেন। তো এটাই হচ্ছে হেডিং, যে আই বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল আ সেন্স অফ ফুলফিলমেন্ট দ্যাট নো মানি ক্যান গ্যারান্টি। এটা হচ্ছে হেডিং, বা এটাই টপিক সেন্টেন্স, বা এটাই ইন্ট্রোডাকশনের লজিকের একটা। এবার হচ্ছে আপনি এক্সপ্লেইন করেন, হাউ দিয়ে কোয়েশ্চেন করেন, হাউ কিভাবে। আচ্ছা, আপনি যে বললেন যে জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল আ সেন্স অফ ফুলফিলমেন্ট, হাউ কিভাবে, হাউ দিয়ে কোয়েশ্চেন করেন, হাউ কিভাবে, বলেন কিভাবে আপনি বুঝলেন কিভাবে। এই যে এখন এটা দেন, এখন দেখেন কিভাবে, ইভেন ইফ সামন ইজ আর্নিং আ হাই স্যালারি, দেখেন কিভাবে, এমনকি যদিও কেউ একজন অনেক বেশি ইনকাম করে, আর্নিং এ হাই স্যালারি, বাট ফিলস টেন্সড, কিন্তু মানে চিন্তিত বা অনুভব করে, অ্যান্ড কম্প্রোমাইজেস, এবং কি কম্প্রোমাইজেস করে, কম্প্রোমাইজেস মানে কি সে কম্প্রোমাইজ করা মানে কি, বাংলা কি, স্যাক্রিফাইস করা নাকি? ছাড় দেওয়া। হুম, যাই হোক, এটা এইভাবেই ভালো শোনায়, কম্প্রোমাইজেস উইথ হিজ কনসাইন্স, বিবেকের সাথে কম্প্রোমাইজ করা লাগে, বিবেকের সাথে কম্প্রোমাইজ করা লাগে। দিস পারসন ওন্ট এনজয় হিজ লাইফ, এই ব্যক্তি কখনোই কি জীবন এনজয় করতে পারবে না, উপভোগ করতে পারবে না। মানে কি বুঝাইছে জানেন? আপনি অনেক টাকা ইনকাম করেন, অনেক হাই স্যালারি পান, বাট ফিলস টেন্সড অ্যান্ড কম্প্রোমাইজেস উইথ ইয়োর কনসাইন্স, কনসাইন্স মানে বিবেক। তো আপনি দুশ্চিন্তিত থাকেন বা এবং কম্প্রোমাইজ করেন, সাপোজ মনে করেন যে আপনি, ফ্যামিলি দিয়েই বলি কারণ ফ্যামিলি কামস ফার্স্ট, সো ফ্যামিলি দিয়ে বলি, আপনি চাচ্ছেন যে আপনার পরিবারের সবাই কি বলে, রুচিশীল বা সংযত, বা আহ, সবাই ভদ্রতা বজায় রেখে ফ্যামিলিতে চলাফেরা করুক, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ছেলে বিড়ি সিগারেট খায়, আপনার স্ত্রী আহ, রাত করে বাসায় ফেরে, বা আপনার ছেলে রাত 2টা 3টা পর্যন্ত বাইরে আড্ডাবাজি করে বাসায় ফেরে, তখন আপনি কিছু বললে তারা শুনে না, শুনে না, তারপরও আপনি তাদের সাথে কি বসবাস করতেছেন, কম্প্রোমাইজ করা লাগতেছে বিবেকের সাথে, কি কম্প্রোমাইজ করতেছেন, এটা সহ্য হচ্ছে না, তারপরও আপনি সহ্য করে তাদের সাথে থাকা লাগতেছে, দিস ইজ কম্প্রোমাইজ। আর বিশেষ করে এটা আরো যেটা প্রবলেম হয় যে মানে আহ, উনি ব্যবসা করে বা ধরেন যে জব করে, সে অনেক টাকা ইনকাম করে, সে প্রচুর পরিশ্রম করে, হাই স্যালারি পায়, সো টাকা পয়সা ইনকাম করে এখন ফ্যামিলির, স্ত্রী নাইট ক্লাবে যায়, ছেলে নাইট ক্লাবে যায়, মেয়ে নাইট ক্লাবে যায়, কেউ কারো কথা শোনে না, নাইট ক্লাব বাদ দিলাম, ঘরে একজন একজনকে সম্মান করে না, একজন একজনকে রেসপেক্ট করে না, কথা বললে শোনে না, যে যার মতো তার, যে যার মানে যার যার মতো সে কাজ করে। সো এরকম ধরনের কিন্তু আমাদের দেশে অভাব নাই, মানে অহরহ হইতাছে। সো এগুলো কি, মানে বিবেকের সাথে কম্প্রোমাইজ করা। তো আপনি হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করেন, অনেক হাই স্যালারি আছে, কিন্তু আপনার ঘরে শান্তি নাই,
সো দিস ইজ কম্প্রোমাইজ, আপনার বিবেকের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো আপনি কিভাবে তাহলে জীবন উপভোগ করবেন বলেন? তাহলে এটা হচ্ছে হাউ, কিভাবে, দেখছেন হাউ দিয়ে কোশ্চেন করলে কিভাবে, এটাই এক্সপ্লেইন। প্রথমে তাহলে টপিক সেন্টেন্স, যে আপনি কি নিয়ে বলতে যাচ্ছেন, ওই লজিকের একটা। এরপর এটাকে হাউ দিয়ে কোশ্চেন করবেন, কিভাবে, কিভাবে ফুলফিলমেন্ট দেয়। তো আপনি বললেন যে এই যে এভাবে, শুধু শেষ হয় না, আরো পাবেন, আরো পাবেন হাউ দিয়ে। হোয়াইল পারসুইং, ওই যে অপোজিট বলতেছে, হোয়াইল অন্যদিকে, পারসুইং অনস ইন্টারেস্ট, ওয়াইল পারসুইং অনস ইজ ইন্টারেস্ট মানে একজনের নিজের আগ্রহটাকে অন্বেষণ করা, উইল অলওয়েজ ব্রিং সবসময় নিয়ে আসে, প্লেজার শান্তি, অ্যান্ড আ ফিলিং অফ স্যাটিসফ্যাকশন এবং একটা সন্তুষ্ট বা একটা সুখ অনুভূতি নিয়ে আসে আর কি। ফর এক্সাম্পল, আ লট অফ ফেমাস রিসার্চার্স মানে অনেক বিখ্যাত বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা মেড দেয়ার ক্যারিয়ার চয়েস, তাদের ক্যারিয়ার চুজ করেছিল নট বিকজ অফ অ্যাপিলিং ওয়েজেস মানে ভালো বেতন হওয়ার কারণে নয়, বাট বরং বিকজ দে ওয়ার প্যাশনেট অ্যাবাউট সায়েন্স, বিকজ তারা আসলে সায়েন্স নিয়ে অনেক বেশি কি ছিল, আবেগপ্রবণ ছিল, তারা অনেক বেশি এটার প্রতি আকৃষ্ট ছিল, তাই তারা রিসার্চার অপশনটা চুজ করছে, টাকার জন্য নয়। কারণ যখন তারা রিসার্চিং শুরু করছে তখন তারা টাকা পয়সা এরকম পায় নাই, তখন তাদেরকে বেতন এভাবে দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন অনেক ভালো অভিজ্ঞ বিশেষজ্ঞ হয়েছে তখন তারা টাকা পয়সা ইনকাম করছে। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, দেখছেন এটা হচ্ছে একটা এক্সাম্পল। এবার হচ্ছে লাস্টের লাইন, আপনি লাস্টের লাইনটা কিভাবে দিবেন, দুইভাবে দেওয়া যায়। আচ্ছা চলেন দুইভাবে, আগে আমরা একভাবে দেখি। দ্যাটস ওয়াই ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু চুজ দ্য কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট মেক্স ইউ হ্যাপি দেন টু লুক অনলি অ্যাট এ হাই স্যালারি। এই জন্য, দ্যাটস ওয়াই এজন্য, ইটস মোর ইম্পর্টেন্ট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, টু চুজ দ্য কাইন্ড অফ ওয়ার্ক যে কাজটাকে চুজ করা, মানে দ্যাট মেক্স ইউ হ্যাপি যেটা আপনাকে সুখী করে, দেন তার চেয়ে, টু লুক অনলি অ্যাট এ হাই স্যালারি অর্থাৎ শুধুমাত্র হাই স্যালারির দিকে তাকানোর চেয়ে যেটা আপনাকে হ্যাপি দেয়, সুখ দেয়, সেই কাজটা চুজ করাটা বেশি গুরুত্বপূর্ণ। সো এই যে দ্যাট ইজ হোয়াই দিয়ে যে বাক্যটা লেখছে এটা হচ্ছে আপনার এই টপিক সম্পর্কেই, মানে জব স্যাটিসফ্যাকশন গিভস ইউ আ সেন্স অফ ফুলফিলমেন্ট, এইটা সম্পর্কে অতিরিক্ত আরো একটা বাক্য, মানে হচ্ছে অ্যাডিশনাল বাক্য, মানে হচ্ছে বিসাইড ফার্দার মোর দিয়ে যে বাক্য অ্যাড করা হয় আরো সেইগুলোর একটা। দ্যাট ইজ হোয়াই থেকে আপনি বিসাইডস দিতে পারেন, বা এই যে আসলে এখানে দ্যাট ইজ হোয়াটাই লাগে কারণ ওইটা তো ওইটাকে কনক্লুড করতেছে। বাট আপনার যদি আরো জব জব স্যাটিসফ্যাকশন যে আপনাকে সেন্স অফ ফুলফিলমেন্ট দেয় এটা সম্পর্কে যদি আপনার আরো কিছু বলার থাকে, বা আরো যদি বাক্য আপনি এই সেম টাইপ অ্যাড করতে চান তাহলে বিসাইড ফার্দার বোর, তারপর হচ্ছে মোর ওভার, এগুলো অ্যাড, এগুলা দিয়ে অ্যাড করতে হয় কানেক্টরস অ্যাড করে। এই হচ্ছে একটা ওয়ে যে আরো বাক্য অ্যাড করার। এবার সেকেন্ড অপশনে আসেন। সেকেন্ড হচ্ছে কি, কন 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 কি কন্ট্রাস্টিভ বাক্য বা কন্ট্রাস্টিভ সেন্টেন্স, মানে হচ্ছে অপোজিট সাইড। দেখেন এইখানে আমরা পুরো বাক্যটা জব স্যাটিসফ্যাকশন নিয়ে বললাম, কিন্তু আমরা হাই স্যালারি নিয়ে কোনো কথা বলি নাই, কিন্তু হাই স্যালারিটাও তো আসলে দরকার আছে, তাই না? একেবারে নাই তা তো না, এটা তো আমাদের হাই স্যালারিটা তো দরকার। তো এখন আপনি কি করতে পারেন, আপনি তো জব স্যাটিসফ্যাকশনের পক্ষে তো প্রথম তিনটা সেন্টেন্স, প্রথমে টপিক সেন্টেন্স, তারপরে এক্সপ্লেইন করছেন হাউ দিয়ে, তারপর একটা এক্সাম্পল দিয়েছেন, তিনটা সেন্টেন্স আপনি জব স্যাটিসফ্যাকশন নিয়ে বললেন। এবার 4 নম্বর সেন্টেন্সটা আপনি এই এর পক্ষেই বিসাইডস দ্যাটস ওয়াই হাউ মোরওভার এগুলা দিয়ে অ্যাড করতে পারেন, এই যে করছেন। এটা অ্যাড করার পরেও আপনি আরো একটা কন্ট্রাস্টিভ বাক্য লিখতে পারেন, অথবা এই লাইনটা না লিখে এখানে আপনি
অপোজিট সাইডের একটা কথা লিখতে পারেন। অপোজিট সাইডে কারা ছিল? হাই স্যালারি নিয়ে। তো হাই স্যালারি এই যে হ্যাভিং আ জব উইথ আ হাই স্যালারি মেক্স পিপল ফিল স্যাটিসফাইড নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ জব দে ডু। তো এই লাইনটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যে অন দ্য আদার হ্যান্ড অর হাউএভার অন দ্য আদার হ্যান্ড দিয়েও আপনি বলতে পারেন যে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে, বুঝছেন, এরকম আপনি এটাও সত্য যে দিস ইজ অন দ্য আদার হ্যান্ড দিস ইজ ট্রু অ্যাজ ওয়েল। অপরদিকে এটাও সত্য যে কি, এটাও সত্য যে হাই স্যালারি, এই যে কি আ জব উইথ দ্য হাই স্যালারি মেক্স পিপল ফিল স্যাটিসফাইড, এটুক লিখে দিলেন। নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ জব দে ডু, লিখে দিলেন এই লাইনটা। খুবই ইজি। তো যখন আপনি আইডিয়া জেনারেট করবেন তখন আপনি এই সাইডেও পাবেন এই সাইডেও পাবেন, যে সাইডে বেশি পাবেন সেই সাইড লিখলেন। আর অপোজিট সাইডেরটাও ওই কি কন্ট্রাস্টিভ বাক্য হিসেবে বা হচ্ছে আপনি মানে জাস্ট কোয়েশ্চেনে আছে তাই ওটাও আসলে প্রয়োজন আছে তাই দিয়ে দিলেন। এতে আরো এসে স্ট্রং হইল। আপনারা কি আমার লজিক বুঝতে পারছেন? জি স্যার। তো এইটার স্ট্রাকচারটা তাহলে আমরা দেখি। দেখেন টপিক সেন্টেন্স, এই যে বডি প্যারাগ্রাফ ওয়ানে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কোনটা? ওই যে লজিক যে দুইটা বের করছিলাম আউটলাইন স্টেটমেন্টের দুইটা লজিক, ওই দুইটা লজিকের একটা লজিক। এই জন্য আপনাদেরকে আমি বলছিলাম যে স্ট্রাকচার ফলো করে পড়লে, মানে এই যে যে একটা ইজি একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করে পড়লে লিস্ট পরীক্ষার হলে আপনাকে যে ভাবতে হবে না যে আমি কি দিয়ে শুরু করব, এখন কি দিয়ে শুরু করব, এখন কি লিখবো, এই জিনিসটা আপনার মাথায় কাজ করবে না। কেন? কারণ আপনি জানেন যে বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা আমি টপিক সেন্টেন্স লিখবো। টপিক সেন্টেন্সটা কোনটা? টপিক সেন্টেন্সটা হচ্ছে যে ওই যে দুইটা লজিক লিখছি ওই লজিকের প্রথমটা। এরপর আমি ওই লজিকটাকে হাউ দিয়ে এবার কোয়েশ্চেন করব। কিভাবে? কিভাবে আমি যে বললাম যে জব স্যাটিসফ্যাকশন গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট, এটা হাউ, কিভাবে, এখন আপনি এক্সপ্লেইন করেন। ওইটাই হচ্ছে এক্সপ্লেইন দ্য টপিক সেন্টেন্স। এই যে এক্সপ্লেইন দ্য টপিক সেন্টেন্স, বা এটাকে আপনি হাউ দিয়ে কোয়েশ্চেন করবেন। এক্সপ্লেইন দ্য টপিক সেন্টেন্স হাউ দিয়ে কোয়েশ্চেন করেন। আর টপিক সেন্টেন্স কোনটা? টপিক সেন্টেন্স হচ্ছে লজিক ওয়ান। এরপরে হাউ দিয়ে কোয়েশ্চেন করলেন, একটা এক্সাম্পল দিলেন। এরপরে এখানে আপনি বিসাইডস দিয়ে যদি আপনার আরো কিছু বলার থাকে, এই যে জব স্যাটিসফ্যাকশন যে ফুলফিলমেন্ট দেয় এটা সম্পর্কে আপনার কাছে আরো তথ্য আছে, তাহলে আপনি বিসাইডস দিয়ে আরো তথ্য লেখা শুরু করেন। ওইটা লেখার পরেও আপনি কনসেশন স্টেটমেন্ট দিতে পারবেন। আপনি চাইলে এই বিসাইডস এই অংশটা উঠাই দিয়ে শুধু কনসেশন স্টেটমেন্টও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে বিসাইড টিসাইড না দিয়ে জাস্ট কনসেশন স্টেটমেন্টটা দিছি, সেটা হচ্ছে অপোজিং পয়েন্টস অফ ভিউ, যে কি however it is true as well that a job with a high salary makes people satisfied no matter what kind of job they do, yes, এটা বলতে পারেন। সো এই হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান। আচ্ছা বলেন, বডি প্যারাগ্রাফ ওয়ান সম্পর্কে কারো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার লাস্টেরটা আবার একটু বলবেন? লাস্টেরটা হচ্ছে আপনার যদি টপিক সেন্টেন্স হচ্ছে কি জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল সেন্স অফ ফুলফিলমেন্ট। এখন এই জব স্যাটিসফ্যাকশন যে সেন্স অফ ফুলফিলমেন্ট দেয়, এই কিভাবে ফুলফিলমেন্ট দেয় এটা সম্পর্কে যদি আপনার যে তথ্য তথ্য দিয়েছেন কিভাবে দেয় আপনি এই সম্পর্কে অলরেডি এক্সপ্লেন করছেন, তারপর একটা এক্সাম্পলও দিছেন। কিন্তু এখনো আপনার কাছে আরো এক্সপ্লেনেশন আছে যে কিভাবে ফুলফিলমেন্ট করে, আমাকে কিভাবে সন্তুষ্ট করে জব স্যাটিসফ্যাকশন, এই সম্পর্কে আরো তথ্য আপনার কাছে আছে। তাহলে আপনি এখানে বিসাইড দিয়ে সেই সব তথ্য দিতে পারবেন আরো।
আপনি আর জব, অপোজিং বলতে বুঝাচ্ছে যে কন্ট্রারি বা ভিন্ন কিছু, এরকম কিছু কি নাকি? যেটা আমি এক্সাম্পলেই লিখলাম 3 নম্বরে, যেখানে লাস্টেরটাতে অপোজিং কেন তাহলে? আচ্ছা একটু আগে যে আমি দেখাইছি ওইটা কি আপনি দেখছেন? আমি শিওর আপনি ক্লাসে ছিলেন না। আর আমি শুরু থেকে ছিলাম, সবকিছু শুনছি। তাহলে একটু আগে আমি দেখাইছি, আপনি আহ, একটু হলে তো মনে থাকার কথা। অপোজিং বলতে এই যে হাই স্যালারি, এই যে জব উইথ দ্য হাই স্যালারি মেক্স পিপল ফিল স্যাটিসফাইড নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ জব দে ডু। অপোজিং মানে কি? অপোজিং মানে হচ্ছে, আমরা তো জব স্যাটিসফ্যাকশন নিয়ে লিখতেছি, তাহলে অপোজিং কি? এটা বিগ স্যালারি কি অপোজিট সাইড না? আচ্ছা, মানে আমি যেটার পক্ষে না, সেইটা হচ্ছে লাস্টের পয়েন্টটা। যেটার পক্ষে না সেটা নিয়ে কথা বলবো, এই তো? এখন যেটার পক্ষে না আমরা, কিন্তু বিগ স্যালারিটা ধরেন আমরা জব স্যাটিসফ্যাকশন নিয়ে লিখতেছি, তো আমরা তো জব স্যাটিসফ্যাকশনের পক্ষে, তাই জব স্যাটিসফ্যাকশন নিয়ে লিখতেছি। কিন্তু বিগ স্যালারি কি আমাদের দরকার নাই একবারেই? হ্যাঁ, বলছিলেন যে ওইটা সম্পর্কে দুই একটা কথা লেখার জন্য। এইটাই তো বললাম, এখন সেটাই, এটাই তো অপোজিং পয়েন্ট। ওইটা বুঝতে সম্পর্কে পারছি। দু একটা কথা বলবো বা দু একটা কথা লেখা দরকার। ওই জন্যেই আমরা এটাকে লাস্টে একটা লাইন লিখতেছি। আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন, লিখলে ভালো স্ট্রং হবে, সেটা না লিখলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। এখন এইখানে আপনি এই যে যদি বলেন, আপনি সবভাবেই লিখতে পারবেন যে, ধরেন আপনি বললেন যে আমার তো এখানে এই এক্সাম্পল দেওয়ার পর আমি টপিক সেন্টেন্স লিখলাম, তারপরে কিভাবে সেটা ব্যাখ্যা দিলাম, এক্সাম্পল লিখলাম, এখন আমার আরো এক্সপ্লেনেশন আছে, সেটা লেখেন। সেইটা লেখার পরে এখানে বিসাইডস মোরওভার দিয়ে লেখেন, লেখার পরে যদি আপনার মন চায় যে কনসেশন স্টেটমেন্ট বা ওই হাই স্যালারি নিয়ে বা অপোজিং যে পয়েন্টটা, আমরা তো জব স্যাটিসফ্যাকশনের দিকে আসি, আর অপোজিং পয়েন্টে যে হাই স্যালারি আছে সেইটা সম্পর্কে যদি তারপরও আপনি একটা লাইন লিখতে চান লিখতে পারেন। আবার যদি আপনি এগুলা বিসাইড টিসাইড কোনো কিছু আর দিবেন না, জাস্ট টপিক সেন্টেন্স দিয়ে এক্সপ্লেইন টপিক সেন্টেন্স দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন, এরপরে আপনি অপোজিং পয়েন্ট দিতে চাচ্ছেন, তাহলে অপোজিং পয়েন্ট মানে হচ্ছে হাই স্যালারি নিয়ে একটা বাক্য লিখে দেন। এটাকে যদি আমি আরো ভাঙি, আমি জানি এখনো অনেকেই আহ স্ট্রাগল করতেছেন বুঝতে, আমি যদি আরো ভাঙি তো চলেন আরো ভাঙি। প্রথমে যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটা হচ্ছে, আমি লজিক ওয়ানে যে কথাটা বলে আসছিলাম যে আমি কেন অ্যাগ্রি হইছি, লজিক ওয়ানে আমি বলছিলাম যে আই উইল ডিসকাস জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল সেন্স অফ ফুলফিলমেন্ট, এটার কারণে আমি অ্যাগ্রি অ্যাগ্রি হইছি যে আই আই উইল ডিসকাস। এই যে ডিসকাসের যে লজিক ওয়ানটা দিছিলাম সেটাকে আমি এখানে লিখলাম যে আই বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল আ সেন্স অফ ফুলফিলমেন্ট, যেটা নো মানি ক্যান গ্যারান্টি। এটা হচ্ছে আমি টপিক সেন্টেন্স লিখলাম, বডির প্রথম লাইন। বডির সেকেন্ড লাইন আমি লিখবো হচ্ছে হাউ দিয়ে কোয়েশ্চেন করব, আমি যে বললাম যে জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল আ সেন্স অফ ফুলফিলমেন্ট, হাউ দিয়ে কোয়েশ্চেন করব কিভাবে, আমাকে বোঝান। আপনি আমাকে বললেন যে আমি জব স্যাটিসফ্যাকশন চুজ করছি কারণ জব স্যাটিসফ্যাকশন এটা আমাকে সেন্স অফ ফুলফিলমেন্ট দেয়। And আমি তো বুঝি না এটা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম হাউ, কিভাবে বলেন, কিভাবে বলেন। তখন আপনি আমাকে বুঝাইলেন, ধরো তুমি অনেক টাকা ইনকাম করো কিন্তু তোমার ফ্যামিলিতে শান্তি নাই, তোমার ফ্যামিলির কেউ কথা শোনে না, ফ্যামিলির সবার সাথে তোমার কম্প্রোমাইজ করে চলা লাগে, যে যার মতো করতেছে তোমাকে মানায় নিতে হইতেছে। তো এত টাকা ইনকাম করে কি হইলো যদি তুমি তুমি যদি সুখী না হইলা? আর একজন কম টাকা ইনকাম করে কিন্তু সে তার ফ্যামিলি নিয়ে সবাই সুখে শান্তিতে আছে, কাজ নিয়ে শান্তি, ফ্যামিলির শান্তি, সবকিছু নিয়ে শান্তি আছে, তো সে তো তাহলে হ্যাপি, সে তার জীবনটা এনজয় করতেছে। দিস ইজ সেন্স অফ ফুলফিলমেন্ট। তো একটা এক্সাম্পল দাও। তো
তাহলে একটা এক্সাম্পল দেন, তখন তো এক্সপ্লেন করলেন, তাহলে একটা এক্সাম্পল দেন। এখন এই যে এক্সাম্পল দিছে, এরকম একটা এক্সাম্পল আপনাদেরও দিতে হবে। এই যে এক্সাম্পল, a lot of famous researchers made their career choices not because of appealing wages but because they were passionate about science. আপনি এখানে বাংলাদেশের এক্সাম্পল দিলে দিতে পারেন। আপনি ফর এক্সাম্পল, a lot of multinational companies, দেখেন, a lot of multinational companies pay so higher than the government job, but still people are people are make their self what make themselves um okay, so I'm getting it a bit easier. People make, I mean, people not, it's like students. I mean, the students, those who completed their higher education, I mean, those who completed their graduation, they are still preparing themselves to be a government employee like BCS cadre because they like it. So এটা একটা এক্সাম্পল। তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কত বেশি পেমেন্ট করতেছে, কিন্তু তারপর তারা গভর্নমেন্ট জবের জন্য নিজেকে প্রিপেয়ার করতেছে। দ্যাটস মিন্স তারা ওইটা সেন্স অফ ফুলফিলমেন্ট কাজ করবে তাদের জন্য। এটা এটা হচ্ছে আপনি এক্সাম্পল দিলেন। এখন ধরেন আপনার এই জব স্যাটিসফ্যাকশন মেক্স মেক্স পিপল ফুলফিলমেন্ট, সেন্স অফ ফুলফিলমেন্ট, এটা নিয়ে আপনার আরো কথা আছে। কি কথা আছে? আরো কথা আছে। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে জব স্যাটিসফ্যাকশন মেক্স পিপল হেলথি। তো কিভাবে হেলথি করে? ধরেন আপনি বিসাইডস দিলেন এখানে, দ্যাট ইজ ওয়াই দিছে, এই যে এরা তো এই যে দিছে দ্যাট ইজ ওয়াই দিয়ে, দ্যাট ইজ ওয়াই দিতে পারেন। এই যে ওরা কিন্তু আরো এক্সট্রা ইনফরমেশন দিছে, এই যে দ্যাট ইজ ওয়াই কিন্তু এক্সট্রা ইনফরমেশন, অপোজিং পয়েন্ট অফ ভিউ দেয় নাই ওরা। ওরা ওই জব স্যাটিসফ্যাকশন নিয়েই বলছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু চুজ দ্য কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট মেক্স পিপল হ্যাপি দেন টু লুক অনলি অ্যাট এ হাই স্যালারি। এরপরে ধরেন আপনার আরো আছে, এরপরে আপনি বিসাইডস দেন। বিসাইডস মানে এছাড়াও, জব স্যাটিসফ্যাকশন মেক্স পিপল হেলথি অ্যাজ কি, দে আর টেন্স ফ্রি, অ্যান্ড ওয়েন পিপল আর টেন্স ফ্রি দে what they have a sound mind, they have sound sleep, they have sound eating habits, and therefore they are healthy. ইজি 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 বাক্য। এটা হচ্ছে বিসাইডস দিয়ে দিলেন। এরপরে আপনার কাছে মনে হইতেছে আপনি এবার ওই, আমি তো সব জব স্যাটিসফ্যাকশন নিয়েই বললাম, কিন্তু হাই স্যালারি তো অপোজিট, ওটাও তো আমার একটু দরকার আছে। তাহলে আপনি ওই সম্পর্কে একটা কিছু বলতে চান। ওকে, তাহলে একটা লেখেন হাউ এভার। হাউ এভার দিয়ে দেন। হাউ এভার মানে কি, আপনি অপোজিট সাইডে যাচ্ছেন, আপনি অপোজিট সাইডে যাচ্ছেন। এবার অপোজিট সাইডে কি বলবেন? হাউ এভার a job with the high salary makes people satisfied as well, no matter what kind of job they do. লিখে দিলেন একটা। বুঝতে পারছেন জিনিসটা? আপনি জি জব স্যার। স্যাটিসফ্যাকশনের উপর এগ্রি হইছেন, তাই সব জব স্যাটিসফ্যাকশন নিয়ে লিখলেন, কিন্তু লাস্টে একটা বাক্য হাই স্যালারি নিয়ে লিখছেন, কারণ হাই স্যালারিও আমাদের দরকার আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন, সমস্যা নাই। বডি অন নিয়ে কারো প্রবলেম আছে কিনা এখনো? হুম, কারো প্রবলেম না? সবাই কি বুঝতে পারছেন? বডি অন। আচ্ছা, হ্যাঁ না তো কিছু বলবেন তো? না বুঝলে তো বলতো।
ভাইয়া এখানে টপিক স্টেটমেন্ট কি একটা লজিক নিয়েই কথা বলবো? যেহেতু আপনার দুইটা লজিক, একটা আউট স্টেটমেন্ট, আউটলাইন স্টেটমেন্টে তো আপনি দুইটা লজিক নিছিলেন। তো জি, একটা ফার্স্টলি একটা সেকেন্ডলি। একটা ফার্স্টলি একটা সেকেন্ডলি, সেকেন্ডলিটা সেকেন্ড বডিতে আসবে। ওকে। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন থেকে যাচ্ছে। আপনি যেটা বললেন লাস্টের দিকে যে আপনি যে সাইটটা নিলেন, মানে হুম সাপোজ আমরা নিয়েছি হলো জব স্যাটিসফ্যাকশন সাইটটা, হুম এখন সেটাকে আমরা এগ্রি দেখাইলাম, হুম আর ইয়েকে দেখাইলাম হলো ডিসএগ্রি, যেটা হলো হাই হাই আমরা স্যালারি। ওটাকে আমরা ওটাকে ডিসএগ্রি দেখাই নাই, আমরা এটার সাথে অ্যাগ্রি হয়ে গেছি। ওটা আমরা ডিসএগ্রি হয়েছি না কি হয়েছি আমরা তা বলি নাই কিছু। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটার সাথে এগ্রি হইলাম জব স্যাটিসফ্যাকশনের পক্ষে, তাহলে আলটিমেটলি এটা অটোমেটিকলি চলে আসে না যে আমরা হাই স্যালারির উপরে আমরা ডিসএগ্রি? হ্যাঁ চলে আসে, কিন্তু আমাদের বলার দরকার নেই তো। আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা অপশন থেকে যায় যে লাস্টে কিছু কথা আমরা ওই হাই স্যালারির পক্ষেও কিছু কথা লিখতে পারি। হাই স্যালারির পক্ষে বিপক্ষে বলে কথা না, হাই স্যালারি তো আমাদের দরকার আছে তাই একটা পয়েন্ট বলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হাই ভাই স্যালারির এইভাবে। পক্ষেও আমি হাই স্যালারির পক্ষেও বললাম না, হাই স্যালারির জি। বিপক্ষেও বলি নাই, কিন্তু হাই স্যালারি আমাদের দরকার আছে তাই বললাম আর কি। আচ্ছা, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, এরকম। এখন ক্লিয়ার। হুম। আর কেউ? আর কেউ কিছু বলবেন নাকি? বডি অন যদি বুঝে থাকেন তাহলে বডি টুটা সেম, একদম সেম। তাহলে তো টুতে জাস্ট আমার আরেকটা লজিকই মানে অপশন সেকেন্ডটা যেটা সেকেন্ডলি আমরা সেম বলেছিলাম সেটাই স্টাইলে, মেরে দিব। একদম সেম স্টাইলে। ওকে ওকে। এবার বডি টুতে যাবেন, যাওয়ার পরে আপনার আরেকটা আছে না যে কি, আপনার যে আরেকটা পয়েন্ট লিখছেন এই যে ডুইং হোয়াট ইউ লাইক কিপস ইউ মোটিভেটেড এন্ড দেয়ারফর লিডস টু আ ক্যারিয়ার গ্রোথ। এইটা এখন এটা লিখবেন সেকেন্ডে, হাউ দিয়ে কোয়েশ্চেন করবেন কিভাবে আপনার ক্যারিয়ার গ্রোথ করবে, হাউ, কিভাবে ক্যারিয়ার গ্রোথ করবে। এবার একটা এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দেওয়া শেষ, তার তিনটা সেন্টেন্স আপনি জব স্যাটিসফ্যাকশনের পক্ষে বললেন, তারপরের সেন্টেন্স আপনি বলে দিলেন মানি ইজ এসেনশিয়াল ফর সার্ভাইভাল অ্যান্ড গুড লিভিং। এটা আপনার লাস্ট লাইনে হায়ার স্যালারির পক্ষে একটা কথা বলে দিলেন, মানে হায়ার স্যালারি নিয়ে একটা কথা বললেন আর কি। সো চলেন দেখেন এটা এবার। এই যে সেকেন্ডলি, doing what you like keeps you motivated and therefore leads to a career growth. In other words, এই যে কিভাবে কিভাবে হাউ, এখন হচ্ছে কোয়েশ্চেন করে কিভাবে ক্যারিয়ার গ্রোথ করে, হাউ দিয়ে আপনি কোয়েশ্চেন করলেন। এখন আমি বুঝি নাই, আমি বললাম হাউ কিভাবে, আর একটু বুঝাও, দেয় বুঝাও আর একটু বুঝাও। তো ইন অ্যানাদার ওয়ার্ড বা ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, মানে আপনি ওটাকে অন্য ভাষায় বুঝাই দিচ্ছেন যে there is a strong relationship between job satisfaction and productivity। দেখছেন কিভাবে আসতেছে, আপনি বলতেছেন যে জব স্যাটিসফ্যাকশন আর প্রোডাক্টিভিটির ভিতরে একটা স্ট্রং রিলেশনশিপ আছে। পিপল হু লাভ দেয়ার জব, যেসব মানুষ তাদের জবকে ভালোবাসে, ক্যান ইজিলি এক্সেল, সহজে অতিক্রম করতে পারে, ইন দেয়ার ফিল্ডস অফ ওয়ার্ক, তাদের কাজের ক্ষেত্রে, অ্যান্ড অ্যাচিভ এবং অর্জন করতে পারে বেটার রেজাল্টস, অনেক ভালো ফলাফল, দেন দোজ, তাদের থেকে বেশি, হু পুট, যারা হু পুট স্যালারি ইন দ্য ফার্স্ট প্লেস, যারা স্যালারিকে প্রথম প্লেসে রাখে। তা যারা কাজকে ভালোবাসে তারা খুব দ্রুতই অনেক বেশি অতিক্রম করে, তাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি অতিক্রম করতে পারে এবং আরো বেশি মানে ভালো রেজাল্ট অর্জন করতে পারে তাদের থেকে যারা স্যালারিকে প্রথম জায়গায় রাখে। কারণ তারা স্যালারির জন্য কাজ করে, প্রোডাক্টিভিটির জন্য না, তাদের ক্যারিয়ার গ্রোথের জন্য না। একটা এক্সাম্পল দেন, দেখেন এই যে ফর ইনস্ট্যান্স, হেনরি মিলার ডিসাইডেড টু লিভ হিজ এভরিডে জব, সে তার প্রতিদিনের জবকে
ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছিল, ডেসপাইট আ গুড ওয়েজ, একটা ভালো স্যালারি থাকা সত্ত্বেও, অ্যান্ড ভেঞ্চার্ড, এবং উদ্যোগ নিয়েছিল টু বিকাম আ রাইটার, একজন লেখক হওয়ার উদ্যোগ নিয়েছিল সে জব ছেড়ে দিয়ে। দেখছেন? অ্যান্ড আফটার এন্ডিউরিং ইয়ার্স অফ আপস অ্যান্ড ডাউন, মানে কতগুলো বছর উত্থান পতনের পর, এন্ডিউরিং ইয়ার্স অফ আপস অ্যান্ড ডাউনস, মানে কতগুলো বছর উত্থান পতনের পর, হি বিকেম, সে হয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ওয়েল পেইড, মানে অনেক বেশি বেতন মানে কি বেশি বেতন বেতন কি বলে, বেশি বেতন ভোগী না, বেতনভুক্ত। বেতনভুক্ত, ভেরি গুড। আরে বাংলা, বেশি বেতনভুক্ত অথর্স, লেখক অব দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর। দেখছেন? এবার এই পর্যন্ত কিন্তু শেষ আপনার। এখন হচ্ছে আপনি যদি আপনার আরো কিছু বলার থাকে যে আপনি ক্যারিয়ার গ্রোথ আরো কিভাবে হেল্প করবে আপনাকে, তাহলে বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, যেমন এখানে দাস, দাস এইভাবে, দাসও কিন্তু অতিরিক্ত তথ্য দেয়। হাউএভার, নেভারদেলেস, নানদেলেস, অন দ্য কন্ট্রারি, এগুলো হচ্ছে অপোজিট সাইডে যায়। বিসাইডস, হাউএভার, সরি, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, দাস, দ্যাটস ওয়াই, এগুলো হচ্ছে ওই সেম সাইডে কথা বলে। যেমন এইখানে এই ওরা আম, কি বলে, এই ক্যারিয়ার গ্রোথ সম্পর্কে আরো বলতেছে, দাস এইভাবে, দ্য অ্যাডভান্টেজেস অফ জবস দ্যাট কিপ ইউ স্যাটিসফাইড আউটওয়ে দ্য ড্রব্যাক, ড্রব্যাককে অতিক্রম করে যায়, যদি কোনো ড্রব্যাক থাকে তার থেকে অতিক্রম করে যায় অ্যাডভান্টেজ গুলা। অফ লো স্যালারি, লো স্যালারির যে একটা ড্রব্যাক থাকে সেটাকে অতিক্রম করে যায় যে অ্যাডভান্টেজ গুলো থাকে। ইন আ লং টার্ম পার্সপেক্টিভ, হয়তোবা এটা একটু দীর্ঘমেয়াদী হয়। যেমন ধরেন আপনি এখন একটা ভালো বেতন পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, এখন যদি আপনি রাইটার হইতে চান তাহলে আপনাকে কেউ স্যালারি দিব না। কিন্তু আপনি রাইটার শুরু করলেন, রাইটার মানে কিছুদিন এক্সপিরিয়েন্স হওয়ার পর যখন একটা ভালো রাইটার হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আরো অনেক বেশি বেতন দেবে মানুষ, কিন্তু প্রথম দিকে আপনারে দেবে না তেমন একটা। তাই এটা একটু লং টার্ম পার্সপেক্টিভ। দিস ইজ হাউ দ্য এসে শুড বি রিটেন। দেখেন, এই যে এসেটা লিখলাম, প্রত্যেকটা লাইনই আমার জানা আছে যে আমি এই লাইনের পরে কোন লাইন লিখবো, এই লাইনের পরে কি নিয়ে লিখবো। এইভাবে যদি আপনার মাথায় সেট আপ থাকে যে আপনি কি নিয়ে লিখবেন, অ্যাটলিস্ট যারা 5.56 বা হাই 6.5 তোলা নিয়ে একটা আম, আশাবাদী, তারা অ্যাটলিস্ট তাদের সময় নষ্ট হবে না, কারণ এদের প্রচুর সময় নষ্ট হয় চিন্তা করতে গিয়ে কি লিখবো কি লিখবো কি লিখবো। এই চিন্তা যাদের হয় তারা যদি এইভাবে সিস্টেম করে পড়েন, আশা করি এক্সাম হলে অ্যাটলিস্ট আপনার টাইম ওয়েস্ট হবে না, অ্যাটলিস্ট আপনি শেষ করে আসতে পারবেন। অনেকেই কিন্তু শেষ না করে চলে আসে। আমি আমি নিজেও প্রথমবার পরীক্ষা দিয়ে রাইটিং শেষ করতে পারিনি। টাস্ক 2 লিখছি, টাস্ক 1 এর অর্ধেক লেখার পর টাইম ওভার, শেষ করতে পারিনি। কিন্তু এভাবে যদি চিন্তা করতাম আগে থেকেই, তাহলে হয়তো বা প্র্যাকটিস করার মাধ্যমে আহ মানে নিজেকে টাইমের ভিতরে নিয়ে আসতে পারতাম। টাইম সবসময় একইভাবে থাকে, শুধু আমাকে তৈরি করতে হবে। অনেকে বলে ভাইয়া টাইম চলে যায়, টাইম চলে যায়। নো, এটা ভুল কথা, টাইম ঠিক মতোই যাচ্ছে, সবার জন্য সেম ভাবেই যাচ্ছে। আমি প্রস্তুত হইনি এখনো, এটা কেউ বলে না। সবাই খালি বলে টাইম চলে যায়, টাইম চলে যায়। কেউ বলে না যে আমি এখনো প্রস্তুত হই নাই। আপনাদের কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন আর বডি। আগামী দিন ইন্ট্রোডাকশন প্লাস বডি লিখবেন। যেসব এসের ইন্ট্রোডাকশন লিখছেন ওইগুলারও বডি লিখতে পারেন, বা নতুন আরো অনেক যেগুলো আছে সেগুলার ইন্ট্রোডাকশন প্লাস বডি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি কেউ না বুঝেন তাহলে ভিডিওটা আবার দেখবেন ক্লাস শেষে। অনেক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, তারপর আবার আমাকে প্রশ্ন করতে পারেন। এখন চলেন
ফাইনাল কোশ্চেন, কেউ ভয় পেয়েন না, কেউ লজ্জা পেয়েন না, আমি কিচ্ছু মনে করব না। বডি ওয়ান আর বডি টু নিয়ে যদি এখনো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করেন, আমি কিচ্ছু বলবো না, সমস্যা নেই, বলেন। কারণ অনেক স্যার, সময় কোশ্চেন থেকে যায়। হুম। এই বডি 1 এবং 2 যখন লিখবো তখন কি আমরা ওয়ার্ড গণনা করব যে কতটা ওয়ার্ড হয়েছে বা কি লেনদেন এরকম কিছু? ভালো কথা। ওয়ার্ড গণনা এভাবে আসলে করা যায় না, কারণ এভাবে আপনি ওয়ার্ড গণনা করে শেষ করতে আইডিয়া পারবেন দেওয়ার না। জন্য 250 ওয়ার্ড তো হওয়া দরকার এখন। চলেন এখানে আমরা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। প্রথম লাইনে 14টা ওয়ার্ড আছে। 1 2 3 4, 4 14 কত হয়? 28 2 56। এখানে 56টা ওয়ার্ড আছে। গুনুন এবার 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 ছাপ্পান্ন প্লাস মাইনাস। 56 প্লাস মাইনাস। তো আপনি যখন কোনো এসে স্যার, লিখবেন। জি। কম্পিউটারে ওয়ার্ড কাউন্টার দিয়ে চেক করা যাবে না ওখানে? যাবে, সমস্যা নেই। মানে যদি কাউন্ট দেখেন যে না যায়, তাহলে আপনি এভাবে করতে পারেন, জাস্ট একটা লাইনে কয়টা ওয়ার্ড আছে গুনলেন। এরপরে আপনার পুরো এসেটেতে কয়টা লাইন আছে, একটা লাইনে কয়টা ওয়ার্ড আর পুরো এসেতে কয়টা ওয়ার্ড। ধরেন আপনি এই লাইনে 14টা ওয়ার্ড আছে, এবার আপনি লিখছেন 30টা লাইন, তাহলে 30 গুণ 14 দিয়ে দিবেন। দিয়ে দিলে কত হবে? 3 14 42, 420, অনেক বেশি। তাহলে যদি আপনি 14টা ওয়ার্ড যদি একটা লাইনে থাকে, তাহলে আপনার এত 30টা সেন্টেন্স হইব না, তাহলে আপনার হইব হচ্ছে, ধরেন 20টা যদি হয়, তাহলে কত হয়? 14 দুগুণী 28, 280, এরকম হবে। এভাবে গুনতে হয়, একটা লাইনে কয়টা ওয়ার্ড আর কয়টা লাইন আছে গুণ দিয়ে দিবেন, হয়ে যাবে। প্লাস মাইনাস একটু এদিক ওদিক হবে আর কি। এই জন্য আপনি যদি ধরেন যে আপনার 250 ওয়াট টার্গেট, এখন আপনি যদি গুণ দেন যে 20 গুণ 14 দিয়ে গুণ দেন 280, তাহলে আপনার হায়েস্ট গেলে 10 15 ওয়াটও যদি কম হয়, 20 ওয়াটও যদি কম হয়, তাও 260 থাকবে, আপনার কম হওয়ার চান্স নাই। বুঝতে পারছেন? স্যার, এনি মোর কোয়েশ্চেন্স? আই এম স্টিল রেডি ফর repeating any of the structures, no problem. বলেন। হ্যাঁ, কোশ্চেন থাকতে পারে, মাঝে মাঝে দু একজন কোশ্চেন করে, আমি হয়তো বা একটু রিয়াক্ট করি, কেন জানেন? যাতে বাকিরা মনোযোগ দেয় বেশি কইরা। আমি কিন্তু আসলে নেগেটিভ ভাবে নেই না, কোশ্চেন করাটাকে আমি পজিটিভ নেই, বাট আমি রিয়াক্ট করি তাকে বা অন্যদেরকে বোঝানোর জন্য যে ফোকাসটা যেন বেশি দেয়। কি হয় আমি আপনাকে বলি, অনলাইন ক্লাসে আমাদের ফোকাসটা নষ্ট কেন হয়? অনলাইন ক্লাসে আমরা অনেক সময় আহ, মানে বোঝাই গেছে কিন্তু বুঝি নাই। কেন বুঝি নাই বা কেন থাকে না জানেন? এটার একটা প্রধান কারণ হচ্ছে মোবাইল কাছে। হঠাৎ করে একটা নোটিফিকেশন আসছে, মেসেজ আসছে, ইমেইলের নোটিফিকেশন আসছে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, বা যে কোনো ধরনের একটা ফেসবুকে নোটিফিকেশন আসছে, আর মনোযোগটা ওইদিকে চলে গেছে। মনোযোগটা যাওয়ার কারণে ওইখানে আপনি কিছু একটা দেখতে গিয়ে 1 মিনিট চলে গেছে, ওই 1 মিনিটে আমি কিছু একটা বোঝাই চলে গেছি। এবার আপনি শেষে আইসা, বোঝানো শেষ হওয়ার পরে আইসা আপনি বলতেছেন স্যার ওইটা কিভাবে হইলো? তখন কি হয়, আমাকে বুঝতে হয় যে আপনি তাহলে নিশ্চিত এখানে ফোকাস ছিল না আপনার। তো আমি, যে প্রশ্ন করছে তাকে আমি হয়তো বা রিয়েক্ট করি, কিন্তু আমি নেগেটিভ নেই না। বাট রিয়াক্ট করার কারণটা হচ্ছে অন্যরা যাতে ফোকাসটা নষ্ট না হয়, অন্যরা যেন ফোকাস দেয়, যে নাহলে তারা বুঝবে, তারাও তো, না যদি মিস হয়ে যায় তো খবর আছে, এই জন্যে। বাট মিস হয়ে গেলে অবশ্যই আস করবেন। যেহেতু একবার মিস হয়েই গেছে, এখন আমার জানা দরকার তাতে কে কি মনে করলো না করলো, আই ডোন্ট কেয়ার। হয়তো বা আমি একটা কথা বেশি শুনলাম, বাট তারপর আমার ক্লিয়ার হওয়া দরকার। এই জন্যে যদি ক্লিয়ার না হয়,
হুম, লজ্জা পাবেন না বা ভয় পাওয়ার কিছু না, আবার আজ করবেন। দু একটা কথা যদি বলেই ফেলি, কি আসে যায় তাতে? অ্যাটলিস্ট আপনার তো জানা দরকার, তাই না? ওকে, নো প্রবলেম। যদি প্রবলেম হয় আমাকে আবার আগামী দিন বলেন, কোনো সমস্যা নেই, বুঝাই দিব। সো আপনাদের বডি ইন্ট্রোডাকশন পড়া থাকলো। এখন চলেন, স্পিকিং কি পড়া দেয়া ছিল বলেন। তার গত ক্লাসে যেটা ক্লাস হয়েছিল ওইটা আপনি আপলোড দেন নাই, আর হচ্ছে ওইটা আমি করতে পারি নাই। গত ক্লাসে আপলোড দিছিলাম তো মনে হয়, রাইটিং চেকিং। গত ক্লাসে তো কিছু পড়াই নেই আমরা, ও রাইটিং আচ্ছা। চেক করছিলাম আমরা গত ক্লাসে। আমরা এসে ইন্ট্রোডাকশন চেক করছিলাম। দিছি তো, এই যে ক্লাস 12 রাইটিং চেক। ও নো, ভিডিও আপলোড হয় নাই কেন? ওই যে হ্যাঁ স্যার, সেই দেওয়া হয়নি। সেই প্রবলেম হয়েছে প্রবাবিলি। আগে একবার প্রবলেম হয়েছিল মনে আছে, আপলোড। আপনাদের কি নাকি অন্য ব্যাচে? না আপনাদের না, অন্য ব্যাচে। অন্য ব্যাচে এরকম। আর কি একটা ঝামেলায় পড়ছিলাম, ভিডিও আপলোড দিলে আপলোড হয় না। সেম প্রবলেম হয়েছে, দেখেন আপনাদেরকে দেখাই আমি। দেখতে পান স্ক্রিনে? হ্যাঁ স্যার। এই দেখেন জি লেখা। স্যার। কি প্রবলেম হয়েছে এটা দেখা দরকার। This video was removed from YouTube. Only you can see this video. কেন, কি প্রবলেম? রিভিউ ইট, কি প্রবলেম হয়েছে? এই যে রিভিউতে দিলে দেখা যাবে কোথায় প্রবলেম হয়েছে। ওকে, আমরা রাইটিং এর শুধু ইন্ট্রোডাকশন। প্রবলেম কোন জায়গায় সেটা না দেখা দরকার ছিল। এই যে দিছে, হারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসি এট 00 থেকে 0.10, মানে তাহলে প্রথম 10 সেকেন্ড নাকি? প্রথম 10 সেকেন্ডে কোনো একটা ঝামেলা আছে প্রবাবলি, এই কারণে ওরা এটাকে। কিন্তু প্রথম 10 সেকেন্ডে আমরা কি বা কথা কইছি? ওকে, আমরা রাইটিং এর শুধু ইন্ট্রোডাকশন লিখতে দিছিলাম, তাই না? এই তো প্রথম 10 সেকেন্ডে আমি এতটুকু কথা বলছি, তো প্রথম 10 সেকেন্ডে কি এমন হয়েছে না? বুঝলাম না। এটাতে ক্যাপকাটে নিয়ে ওইটুক কাইটা তারপরে আবার আপলোড দিলে হয়তো হইতে পারে। এর আগে এই করছিল। এটা কি হোয়াটসঅ্যাপ ভিউ দেখা যায় দেখে এরকম করছে না, ফার্স্টে? হোয়াটসঅ্যাপ ভিউ তো আরো কত জায়গায় আছে। কি জানি কি করছে আলাদা, বন্ড না নাটক। হুম, চলেন, আমরা পড়াইতেছিলাম হচ্ছে স্পিকিং। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুম, আসেন, কে স্পিকিং দেবেন প্রথমে? ও, মাহিম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কত কত দেয়া ছিল? 81, 82 আর মনে হয় 83 ভাই। হুম।
81 তো দেই নাই আমি বাইকস। ওকে, which one? Transport. Okay. Let's start. What are the advantages of using public transportation? There are a lot of advantages by using public transport, such as it is cost effective and it is save the natural resources like fuel and something like that. Do most young people prefer to take public transport to school or work? Yeah, most of the young people prefer public transport for their work and study purpose because it is convenient and without any hassle, such as traffic jam and parking spot. Uh, 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 Students or young people without hassle can mm, lead their life, and it is more convenient than private car. That's why most of the young people use public transport. Which means of transportation is expensive? Um, I think private transportation is very expensive because of the maintenance and repairing, and also it is cost effective for fuel. On the other hand, public transport is convenient and it is mm, mm, it is less expensive than private car. That's why this kind of hassles you have to face by public personal private car and um, সরি ভাই, একটা ফোন ছিল। Um, which means of transportation is expensive? um, owning and maintaining a private car is very expensive because of the fuel and insurance and repairing. On the other hand, public transport is more convenient and reasonable for uh, this some kind of by হচ্ছে না Which means of transport is convenient? Public transport is more convenient than a private car because it is without hassling like traffic jam and parking. People easily go anywhere. That's why I think public transport is more convenient. So the question was, which means of transportation is expensive? Easily, in a short way, say, I believe private transportation is expensive because it costs more fuel, insurance, repairs, done, Okay. maintenance. হুম, Easy. জি ভাই। Are you saying without preparation? না, আমি পড়ছিলাম ভাই বিকালে।
প্র্যাকটিস করেন কারোর সাথে? প্র্যাকটিস কি করেন? না ভাই। প্র্যাকটিস করা উচিত রে ভাই, প্র্যাকটিস করা উচিত, না করলে তো কিছু করার নাই, কিন্তু করা উচিত। কেউ তো নক দি ভাই, কিন্তু কেউ তো সাড়া দেয় না তো। কেউ সাড়া দেয় না? ভাই আপনারা না। কেউ কি প্র্যাকটিস করতে চান না? পলাশ ভাই, এই যে রাশেদুল হক ভাই, প্র্যাকটিস করেন না কারোর সাথে? আমার কি আরেকটা ধরবেন নাকি? হুম এই পর্যন্ত শেষ? হুম হুম। একটা ধরার টাইম নেই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফিজ ভাই। নেক্সট। আল্লাহ হাফেজ। নেক্সট আসেন। নেক্সট আর কেউ নাই? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন? চ্যালেঞ্জ। ওকে। How do you usually deal with challenges in daily life? Well, in my daily life, I challenging situation with staying calm and quiet. Uh, uh, Apart with it, in any tough situation, first of all, I try to understand the logical source and with my previous experience. If the difficulties is new, then family members or friends who uh, also uh, uh, also I believe that time management is more significant to solve. Do you like to live a life that has a lot of challenges? Uh, yes, definitely. I like the challenging life. I like the probably because any difficult situation or me uh, professional and personal maturity. Um, I also believe that any challenge can push out me from my comfort zone. Uh, in my daily life, uh, and um, uh, maximum time in my daily life, I face the challenge which is time management because I um, engaged with পুরো বোর হয়ে study work. ও Hello. Yes, yes, listening. To find a solution
solution, I always maintain activities effectively. That's it. Do you like to challenge yourself? I always prefer to challenge myself, such as um, I such as um, such as I think I can manage any emergency situation uh, with calm and quiet. Um, uh, calm and quiet. Besides, I think any emergency, I think, besides, I think great challenge. What subject do you think is the most challenging at school? Still, I guess Ready? most challenging subject is requires because it requires problem solving approach and problem solving approach and due to small mistake it can wrong. It may overcome by dedication, practice, and hard work. মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। একটু নেটওয়ার্ক ইস্যু আছে মনে হয় আপনার এখানে, কথা বেড়ে যাচ্ছিল। আহ মোটামুটি ভালো হয়েছে, ট্রাই তা আমি করেন, প্র্যাকটিস শুনতে করেন। পাচ্ছিলাম কিন্তু হ্যাঁ, thank you. প্র্যাকটিস করেন, আরো বেশি বেশি প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। Yes, sir. Thank you. এনিওয়ান এলস? আচ্ছা, নেক্সট পড়া লেখেন 85, চাইল্ডহুড মেমোরি। 87, এক্সাইটিং অ্যাক্টিভিটিস। আপনারা গ্রুপে কি আপডেট দেন? গ্রুপে আপডেট দিয়েন পড়াটা, অনেকে তো জানেই না মনে হয়। চাইল্ডহুড মেমোরি 85, 87 এক্সাইটিং অ্যাক্টিভিটিস, আর 89 শেয়ারিং। চাইল্ডহুড মেমোরি, এক্সাইটিং অ্যাক্টিভিটিস, শেয়ারিং। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।